আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন ও বৈশ্বিক যৌথ অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে তিনি বলেন, জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতির গণ্ডি পেরিয়ে বাস্তবায়নে আনতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা এবং সবুজ জলবায়ু তহবিলকে আরও কার্যকর করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় প্রশমন উদ্যোগের পাশাপাশি অভিযোজন ব্যবস্থাও সমানভাবে জরুরি। 23 থেকে 25 জুন অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নিচ্ছেন 90টিরও বেশি দেশের 1700 সরকারি প্রতিনিধি, নীতি নির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা। দর্শক, চীন থেকে প্রধানমন্ত্রীর চীন সফরের সর্বশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। চায়না সফরের তৃতীয় দিনও ব্যস্ততা কমেনি প্রধানমন্ত্রী তারেক রহমানের। সকাল থেকেই তিনি বেশ কয়েকটি সভায় অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, যেখানে মূলত গুরুত্ব পেয়েছে বাংলাদেশে নতুন করে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নতুন করে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো, এআই, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো সহ জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু সেখানে গুরুত্ব পেয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর আজকে 3টি বড় কোম্পানির সাথে বৈঠক করার কথা চলছে, যেখানে দেখা গেছে যে চায়না রেল অ্যান্ড কনস্ট্রাকশন এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ অথরিটি এবং চায়নার ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশনের 3টি চেয়ারম্যানের সাথেই কিন্তু প্রধানমন্ত্রীর বৈঠক চলছে এবং এই বৈঠক শেষে মূলত তারা মধ্যাহ্নভোজ শেষ করেই বেইজিং এর উদ্দেশ্যে রওনা করবে। তবে এই 3টি কোম্পানির সাথে যে বৈঠক হয়েছে সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি, মূলত বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন, রেল কর্তৃপক্ষ মানে রেলের আরো সম্প্রসারণ বা রেল যাত্রাকে যাতে আরো সুগম করা যায় সেই বিষয়গুলো সেখানে গুরুত্ব পেয়েছে, বা চায়নার সাথে আসলে আধুনিকায়ন করতে গিয়ে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলোকে এই বৈঠকগুলোতে গুরুত্ব পেয়েছে। মূলত আজকের এই কর্মসূচির মাধ্যমে ডালিয়ানের কর্মসূচি শেষ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি একটি হাই স্পিড বুলেট ট্রেনে ডালিয়ান থেকে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করবেন, যেখানে বেইজিং এর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাতে নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আগামীকাল বেইজিং এ বেশ কিছু অনুষ্ঠানে রয়েছে, সেখানে ব্যস্ততা রয়েছে, তাদের ব্যস্ততম দিন পার করবেন আগামীকাল, যেখানে মূলত গুরুত্ব পাবে আসলে অনেকগুলো বিষয়। এছাড়া আজকের আমরা যেটা দেখেছি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে অনুষ্ঠান, সেখানে 90টি দেশের 1700-এরও বেশি ডেলিগেট যেখানে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছিল বাংলাদেশ, এর পাশাপাশি কাজাখস্তান, মঙ্গোলিয়া সহ বেশ কিছু দেশের প্রধানমন্ত্রী ছিলেন, রাজনীতিবিদ, শিক্ষার্থী এবং বিভিন্ন দেশের অভিজ্ঞ লোকজন যে মিটিংয়ে ছিলেন। এবং এর ফলে বাংলাদেশের বিনিয়োগ এবং বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পক্ষ থেকে। ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানে মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে-নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। এর আগে গত 15 জুন সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। একই ট্রাইব্যুনালে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে চলমান সাক্ষ্য গ্রহণ নির্ধারিত দিন আজ। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করার বিষয়ে আপত্তি তুলে মঙ্গলবার পদত্যাগ করেন জামায়াতপন্থী 7 জন ডেপুটি এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। সরকার গঠনের 4 মাস পর এসে একসঙ্গে 18 জনের পদত্যাগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক
এম বদরুদ্দোজা বাদল। এর পেছনে কোনো দুরভিসন্ধি রয়েছে এবং এতদিন তারা সরকারের স্বার্থবিরোধী কাজ করেছেন বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই আইনজীবী নেতা। এই পোস্টগুলোতে যখনই সরকার পরিবর্তন হয় তখনই এই আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। এবং এটাও দেখেছি যে ইভেন কি সরকার গঠনের আগেও নির্বাচন হওয়ার পরেই যখন দেখেছে যে অন্য দল ক্ষমতায় এসেছে, তখন সরকার দলীয় যারা অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা ছিলেন, অ্যাটর্নি জেনারেল সহ তারা পদত্যাগ করেছেন। দর্শক, আদালতের সবশেষ খবর জানাতে হাইকোর্টে আছেন সহকর্মী জি মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। মাহমুদ, কোন কোন মামলার বিচার কাজ চলছে এবং পদত্যাগের বিষয়ে আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন আমাদের। ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মোট 3টি মামলা রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল 1-এ 2টো এবং ট্রাইব্যুনাল 2-এ 1টি মামলা রয়েছে। যদিও এখনও কোনো মামলার বিচার কাজ শুরু হয়নি, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো আদালত উঠবে এবং এই মামলার বিচার কাজ শুরু হবে। আজ কিন্তু আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলুর তাপস সহ 28 জনের বিরুদ্ধে মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনার একটি মামলার আজ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এই সাক্ষ্য গ্রহণ শুরু হলে আনুষ্ঠানিকভাবে এই মামলার কিন্তু বিচার কাজ শুরু হবে এবং একই সাথে রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় বিজেপি কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধেও কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ হবে। তো এখনও যেহেতু ইজলাস উঠেনি, হয়তো কিছুক্ষণের মধ্যেই এই দুটো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং ট্রাইব্যুনাল 2-এর একটি মামলা, এই মামলারও হয়তো বিচার কাজ শুরু হবে। আমরা আশা করছি পরবর্তী সংবাদে এ বিষয়ে আরও আপনাকে তথ্য জানাতে পারবো। আর এদিকে গতকালকে যে 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছে, এই বিষয়টি কিন্তু এখন আজ আদালত চত্বরে বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও এই বিষয়ে পদত্যাগ যারা করেছেন তারা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক তিনি কিন্তু কথা বলেছেন। তিনি জানিয়েছেন যেহেতু সরকার গঠনের 4 মাস পরে সেভাবে একযোগে 18 জনের পদত্যাগ, এটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, তিনি এটাকে উল্লেখ করেছেন এবং তিনি কিন্তু শঙ্কা জানিয়েছেন যে তাহলে এই 4 মাস যে তারা কাজ করেছেন এরা আসলে কার হয়ে কাজ করেছেন। একই সাথে তারা বলেছেন যে তারা যে অভিযোগগুলো তুলেছেন এগুলো আসলে এভাবে একযোগে পদত্যাগ করার মতো বিষয় নয়, এগুলো একটি চলমান প্রক্রিয়া। তো আমরা আশা করছি এ বিষয়ে হয়তো অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকেও কোনো বক্তব্য আসতে পারে। একই সাথে যারা পদত্যাগ করেছেন তারাও হয়তো ব্রিফিং করে আসলে প্রকৃত কারণ জানাবেন। আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো এ বিষয়ে আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো আপাতত আদালত চত্বরে যে খবর আমার কাছে ছিল আপনাকে জানাতে চেষ্টা করলাম। রাকা, ধন্যবাদ। মশার লার্ভা ধ্বংস করা এবং এর উৎস ধ্বংস করতে ডেঙ্গু নিধন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম। বুধবার সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সারা দেশের জন্য গঠিত টাস্ক ফোর্স কমিটি বাসাবাড়িতে মশক নিধন অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। অভিযানে গুলশান এলাকার 6টি বাড়ি পরিদর্শন করে 3টিতে ডেঙ্গুর লার্ভা পাওয়ার কথা নিশ্চিত করে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় ডেঙ্গুর লার্ভা পাওয়ায় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এটা কার্যক্রম জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। আপনার বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্য আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যারা দেশের স্বার্থে কাজ করছে তারা বাণিজ্য ঘাটতি দূর করবে, বিএনপি সরকার তাই করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাদকসহ সমাজ বিরোধী নানা কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। যে সমস্ত দেশের সাথে আমাদের যে ঘাটতি রয়েছে, বাণিজ্য ঘাটতি রয়েছে, সেটা কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আমরা যাতে আমাদের পণ্য রপ্তানি করতে পারি, এখন যে যতটুকু আমরা রপ্তানি করছি তার চাইতে বেশি পরিমাণে যাতে আমরা রপ্তানি করতে পারি, সে বিষয়ে বর্তমান সরকার, জাতীয়তাবাদী সরকার এটি একটি, যারা দেশের স্বার্থ সর্বাগ্রে নিশ্চিত করবে
তারা সেটি নিশ্চিত করবেন। উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে দুধকুমারের পানি কিছুটা কমেছে। এখনও সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভোর 6টার দিকে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পানিতে নদীর তীরবর্তী নিচু ও চরাঞ্চলে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। সকালে 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীটির পানি। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকায় ডুবে গেছে ধান, বাদাম সহ বিভিন্ন ফসল। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে জানাবেন? রাকা, গতকাল কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সারা রাত বিপদসীমা বরাবর এই পানি প্রবাহিত হতে থাকে। আজ সকাল 6টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সকাল 9টায় 13 সেন্টিমিটার এবং সর্বশেষ দুপুর 12টায় 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি যদিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তিস্তার তীরবর্তী এলাকায় কিন্তু এখনো ধান, পাট সহ, বাদাম সহ বিভিন্ন ফসল কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। যেসব এলাকায় পানি উঠেছে আস্তে আস্তে কমতে শুরু করেছে, কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু কমেনি। যারা এই তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে তিস্তা তীরবর্তী মানুষ নানা রকম বিপাকে পড়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন ইউনোদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তহবিল বরাদ্দ রয়েছে। এছাড়াও এই অঞ্চলের মানুষের সঙ্গে আমরা কথা বলেছি যে প্রতি বছরই এই বন্যা হয়, প্রতি সরকারি আশ্বাস দেয় তিস্তা মহাপরিকল্পনার কথা। যদি পরিকল্পনা বাস্তবায়ন হয়, তারা আসলে এই বন্যার যে সমস্যাটা, দীর্ঘদিনের এই সমস্যা থেকে তারা লাঘব হবে। এটি আসলে তিস্তা পাড়ের মানুষের প্রত্যাশা। এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ পরিস্থিতি। রাকা। ধন্যবাদ। নওগাঁর সাপাহার উপজেলার আতাতলা সীমান্ত দিয়ে শিশুসহ 9 জনকে পৌঁছানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির শক্ত অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ভোররাতে উপজেলার আতাতলা সীমান্তের উত্তর পাতারি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান 16 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।